কৃতি সুরেশের একটা নতুন মুভি রিলিজ হয়েছে, উপ্পু কাপুরাম্বু। মুভিটা আপনাদের ভালো লাগবে, কমেডি আছে, সাথে ইমোশনাল। চলুন গল্পে চলে যাই। গ্রামের নাম চিট্টিজায়াপুরাম। আজ থেকে ৩০০ বছর আগে এই গ্রামে একজন রাজা ছিলেন, যিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ তার গ্রামে ৩ বছর থেকে বৃষ্টি হয়নি। এই কারণে তার গ্রামে দুর্ভিক্ষ দেখা যায়। তখন রাজার একজন উপদেষ্টা তাকে পরামর্শ দেন যে ধরিত্রী মা আমাদের এত কিছু দিয়েছে, কিন্তু তার বদলে আমরা তাকে কিছুই দিতে পারিনি। এখন সময় এসেছে আমাদেরও তাকে কিছু ফিরিয়ে দিতে হবে। তখন রাজা বলে, আমরা কি ফিরিয়ে দিতে পারি? তখন সে রাজাকে বলে যে যখনই গ্রামে কেউ মৃত্যুবরণ করবে, তখনই তাকে এই মাটিতে দাফন করতে হবে, অর্থাৎ মাটির মানুষ মাটিতেই ফেরত দিতে হবে। রাজাও কথাটা মেনে নিয়ে এমনটাই শুরু করে। তখনই আস্তে আস্তে দেখা যায় যে এলাকার অবস্থার উন্নতি হচ্ছে। এরপরে দেখা যায় গ্রামে বৃষ্টি হতে শুরু করেছে, খাবার দাবার ফসল আদি সবকিছু ঠিকঠাকভাবে চলছে। এরপর রাজারও মৃত্যু হয়, রাজাকেও সেখানেই দাফন করে দেওয়া হয়। কিন্তু এরপর কিছু লোক যখন এটা পরিবর্তন, এই নিয়মের পরিবর্তন করতে চায়, তখন দেখা যায় গ্রামের অবস্থা আবারও খারাপ হতে শুরু করেছে। তাই তখন থেকেই সেখানকার লোকেরা সিদ্ধান্ত নেয় যে মৃতদেহগুলো উত্তরের দিকে একটা নির্দিষ্ট জায়গায় দাফন করা হবে, আর এই নিয়মটা কেউ ভাঙতে পারবে না। আর এই ঐতিহ্যটাই চলে আসছে বছরের পর বছর। বর্তমান সময়ে যেখানে আমরা অপূর্বাকে দেখতে পাই, যার বাবা ছিলেন এই গ্রামেরই প্রধান, রাতের বেলা ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। তাই তার মৃত দেহ দাফন করার জন্য আনা হয়েছে। গ্রামের লোকেরা যে কোনো জাতেরই হোক না কেন, এখানে মৃতদেহ পোড়ানো হয় না, বরং সকলের দেহ দাফন করা হয়। এছাড়া সেখানে তাদের জন্ম মৃত্যুর তারিখ লিখে দেওয়া হয় এবং মৃত্যুর কারণটাও উল্লেখ করে দেওয়া হয়। এভাবে অপূর্বার বাবার মৃতদেহটাও দাফন করা হয় এবং তাকে দাফন করার এই কাজটা করে চিন্না নামের একটা ছেলে। আসলে এই চিন্নাই হচ্ছে সমস্ত দাফনের কাজকর্ম সম্পন্ন করে। এরপর চিন্না যখন নিজের বাড়ি যায়, তখন আমরা দেখি চিন্নার মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো না। কিন্তু তার একটাই ইচ্ছা ছিল যে সে যখন মৃত্যুবরণ করবে, তখন চিন্না যেন তাকে কোনো ভালো জায়গায় দাফন করে, কারণ তিনি ছায়া খুব পছন্দ করতেন। তার শেষ ইচ্ছা ছিল চিন্না তাকে একটা গাছের নিচে দাফন করবে। চিন্না তার মার কথা খুব একটা কান দেয় না। পরের দিন আমরা অপূর্বাকে দেখি, সে গ্রামের সবার সামনে শপথ নিতে আসে। অপূর্বার বাবাই আগে গ্রামের প্রধান ছিলেন এবং তাদের গ্রামের প্রথা অনুযায়ী অপূর্বার পরিবারের লোকেরাই গ্রাম প্রধান হতে পারবে। তাই বাবার পর অপূর্বাই একমাত্র ছিল যে গ্রামের প্রধান হতে পারত। কিন্তু অপূর্বা এই সব কিছু চাইতো না। তবে তার বাবা বলেছিল যে অপূর্বা, এটা তোকে করতেই হবে, কারণ বসে থেকে শুয়ে থেকে সম্মানের সাথে জীবনযাপন করার একটাই মাত্র উপায়, তা হচ্ছে গ্রাম প্রধান। গ্রামের লোকেরা হাসি তামসা করতে থাকে যে অপূর্বা, যে মেয়েটা চশমা ছাড়া দেখতে পায় না, সে গ্রাম সামলাবে কিভাবে। গ্রামে দুইজন ধনী ব্যক্তিবর্গ ছিল, একজন ভিমাইয়া আর একজন মধু। এই দুজনের মনেই গ্রামের প্রধান হওয়ার লালসা ছিল। তাই তারা সিদ্ধান্ত নেয়, যেহেতু অপূর্বা গ্রামের প্রধান হয়েছে, তাই প্রথম মিটিংয়েই তারা অপূর্বাকে এমন প্রশ্ন করবে যেন সে ভয়তে এই পথটা ছেড়ে দেয়। তো অন্যদিকে আমরা চিন্নাকে দেখি, সে শ্মশানে বসে খাবার খাচ্ছিল। তখনই চিন্না সবকিছু পর্যবেক্ষণ করে দেখে আর অবাক হয়ে যায়। এখন পরের দিন গ্রামের লোকেরা একত্র হয়েছে মিটিংয়ে, যেখানে প্রধানের কাছে গ্রামের লোকেরা তাদের সমস্যাগুলো জানাবে। সেই গ্রামের মিটিংয়ে চিন্না এসেও বসে। এরপর অপূর্বা সেখানে আসে। তার বাবা তাকে আগে থেকেই বলে রেখেছিল মৃত্যুর আগে যে তুই আত্মবিশ্বাসের সাথে গিয়ে দাঁড়াবি, তাহলে সবাই তোকে ভয় পাবে। এছাড়াও তার বাবা তাকে শিখিয়েছিল যে কে কি প্রশ্ন করলে তার কি উত্তর দিতে হবে। এই কারণেই ভিমাইয়া আর মধু যখন তাকে বিভিন্ন ঝামেলার প্রশ্ন করছিল, সে অনেক সহজেই উত্তর দিচ্ছিল, কারণ তার বাবার কাছ থেকে সে উত্তরগুলো মুখস্থ করে রেখেছিল। যেমন একজনের বক্তব্য ছিল যে গ্রামে টমেটোর দাম বেশি হয়ে গেছে। তো অপূর্বা বলে যে ইরানে যেহেতু যুদ্ধ চলছে, এই কারণে টমেটোর দাম বেশি। তাই তাদের প্রার্থনা করতে হবে যেন ইরানের যুদ্ধ থেমে যায়, এতে টমেটোর দামও ঠিক হয়ে যাবে। এটা শুনে গ্রামের লোকেরা কিছুই বুঝতে পারে না, কিন্তু প্রার্থনা ঠিকই করে। তো এখন এভাবেই অপূর্বার সব প্রশ্নের উত্তর দিতে থাকে, যার কারণে মধু আর ভিমাইয়া দুজনে প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তো এরপর অপূর্বা সেখান থেকে যেতেই চলেছিল, ঠিক তখনই চিন্না তার সমস্যাটা জানায়। চিন্না বলে, আজ সে শ্মশানে গিয়ে দেখেছে শ্মশানে যত জায়গা ছিল তা সম্পূর্ণ ভরে গেছে। অর্থাৎ যদি গ্রামে আর কারো মৃত্যু হয়, তাহলে তাদের দাফন করার জন্য আর কোনো জায়গাই নেই। এখন এটা শুনে অপূর্বা খুব ভয় পেয়ে যায়, কারণ এই প্রশ্নের উত্তর তো সে তার বাবার কাছ থেকে শোনেনি, বা তার বাবাও এই ব্যাপারে তাকে কিছু বলেনি। তো এখন অপূর্বা চিন্তায় পড়ে যায় যে এই সমস্যার সমাধান সে কিভাবে করবে। এখন মধু আর ভিমাইয়া তাকে খুব চাপ দিতে থাকে আর বলে যে উত্তর দাও তুমি। কিন্তু অপূর্বা বলে যে তাকে ভাবার জন্য 2 দিন সময় দিতে হবে।
এরপর গ্রামের লোকেরাও এতে রাজি হয়। আসলে এখন শ্মশানে মাত্র 4 জনের দাফন করার জায়গা বাকি আছে। এরপর যদি কারো মৃত্যু হয় তাহলে দাফন করার জন্য আর কোনো জায়গা থাকবে না। এখন অপূর্বা এটা ভাবতে থাকে যে এতে সে কি করতে পারে। পরের দিন চিন্না তার মাকে হাসপাতালে নিয়ে যায়। তো ডাক্তার বলে যে তোমাদের এখানে নিয়মিত আসতে বলেছিলাম, নিয়মিত ওষুধ নিতে বলেছিলাম, তোমরা কেন আসো না? চিন্নার মায়ের এই ট্যাবলেটের উপর বিশ্বাস ছিল না। চিন্নার মা শুধু এতটুকু চাইতেন যে তার মৃত্যুর পরে যেন তাকে একটা সুন্দর জায়গায় দাফন করা হয়। তাই তিনি চিন্নাকে বলে যে তুই কথা দে, তুই আমাকে সুন্দর একটা জায়গায় দাফন করবি যেখানে সুন্দর একটা গাছ থাকবে। কিন্তু চিন্না তার কথা আবার উপেক্ষা করে দেয়। এরপর আমরা অপূর্বাকে দেখি সে শ্মশানের জন্য জায়গা খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তেমন জায়গা খুঁজে পায় না। এরপর সে চিন্নার কাছে আসে আর চিন্নাকে জিজ্ঞাসা করে কি এমন করলে এই সমস্যাটার সমাধান হবে। তো চিন্না তাকে বলে যে এখনো 4 জনের জায়গা আছে এবং 4 জন এত তাড়াতাড়ি তো মরবে না, তাই যতক্ষণ না কেউ মরছে ততক্ষণ আপনার চিন্তার কোনো কারণ নেই। এখন এইটা শুনে অপূর্বা কিছুটা আশ্বস্ত হয়। তখন অপূর্বার মাথায় একটা আইডিয়া আসে। সে চিন্নাকে বলে তুমি এখন পুরো গ্রাম ঘুরে বেড়াবা আর দেখবা কার মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি আর কার সবচেয়ে কম। অর্থাৎ কে এখনই মরতে পারে, যখন তখন মরতে পারে, আর কার কাছে হাতে অনেক সময় আছে। এই জিনিসগুলো লিস্ট করে আমাকে খুব তাড়াতাড়ি দিবা। তো চিন্না তার কথা মেনে পরের দিন গ্রাম ঘুরতে শুরু করে, খোঁজ নিতে শুরু করে, সবাইকে দেখতে শুরু করে যে কে মারা যাবে, কে তাড়াতাড়ি মারা যাবে আর কে বেঁচে থাকবে। চিন্না লিস্টে দেখে যে 8 জন লোক ছিল যারা খুব তাড়াতাড়ি মারা যেতে পারত। এখন চিন্না তাতে সবার উপরে তার নিজের মায়ের নামটাই লিখে রাখে, কারণ তার মায়ের ইচ্ছা যেহেতু ছিল এই গ্রামেই দাফন করা হবে তাকে, তাই সে চিন্না নিজের মায়ের নামটাই এই লিস্টের প্রথমে রেখেছে। বিষয়টা অপূর্বাও খেয়াল করে। এরপর অপূর্বা গ্রামের লোকদের বলে যে এই 8 জন লোক আছে যারা তাড়াতাড়ি মারা যেতে পারে, কিন্তু এতেও অনেক সময় আছে, তারা যেন চিন্তা আর না করে। যদি কেউ মারাও যায় তাহলে তো 4 জনই একসাথে মরছে না, মরবে একজন একজন করে, তাই চিন্তা করার কিছু নেই। কিন্তু সব গ্রামের লোক এই গ্রামে দাফন হতে চাইছিল, তাই তারা ঝগড়া ঝামেলা শুরু করে দেয়। শেষ পর্যন্ত 4টি জায়গা কাকে দেওয়া হবে এই নিয়ে সবার মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। এই সব কিছু দেখে অপূর্বা বেশ হতাশই হয়, কারণ কেউ বেঁচে থাকতে চাইছে না, বরং মরার পরে একটা জায়গা নিয়ে টানাটানি করছে। অপূর্বা চিন্নার সাথে আবার দেখা করতে আসে আর তার সাথে নিজের রাগ ঝাড়তে থাকে। তো এখানে আমরা জানতে পারি যে অপূর্বা আর চিন্না একটা সময় ছোটবেলায় একই স্কুলে পড়তো, কিন্তু চিন্নার বাবা মারা যাওয়ার পর চিন্না স্কুল ছেড়ে দেয় আর তার বাবার এই দাফন কাফনের কাজ সামলে নেয়। চিন্না অপূর্বাকে ইমোশনাল হয়ে বলে যে ম্যাডাম, আমার মার জন্য একটা জায়গা রাখলে কেমন হয়। এইটা শুনে অপূর্বা আরো বেশি অবাক হয়, কারণ ইতিমধ্যে গ্রামের লোকেরা ঝগড়া করছিল চিন্নারও মায়ের জন্য কবর দরকার, দাফনের জায়গা দরকার। পরের দিন সে গ্রামের সব লোকেদের ডাকে আর বলে যে সকলের নাম, অর্থাৎ যে 8 জনের নাম লিস্টে ছিল সেই 8 জনের নাম সে চিরকুটে লিখে এনেছে এবং এখান থেকে এই বক্স থেকে 4টা চিরকুট খোলা হবে। প্রথমে যাদের নাম আসবে সেই 4 জনই পাবে সেই দাফনের জায়গাটা। তো এরপর অপূর্বা এক এক করে চিরকুট তুলতে থাকে। প্রথম নাম আসে এক মহিলার, এক দাদির, দ্বিতীয় নামও আসে এক বৃদ্ধ দাদির, তৃতীয় নাম যখন ওঠানো হয় তখন সেই নামটা ছিল মধুর দাদুর। তো মধু তো অনেক খুশি, এমনিতেই সে একজন প্রভাবশালী ব্যক্তি, তার দাদু একটা জায়গা পাচ্ছে, তার খুশির ঠিকানা নাই। সে ভিমাইয়ার সামনে ডান্স করতে থাকে আর উপহাস করতে থাকে। তো চতুর্থ চিরকুটের জন্য এবার সবাই অপেক্ষায় আছে। সবার ধারণা এবার ভিমাইয়ার নাম উঠবে, যেহেতু সে প্রভাবশালী ব্যক্তি। কিন্তু অপূর্বা চতুর্থ চিরকুটটা যখন উঠায় সেখানে ভিমাইয়ার নামই লেখা ছিল, কিন্তু অপূর্বা মিথ্যা নাম বলে, সে চিন্নার মায়ের নাম নেয়, কারণ চিন্নার মায়ের শেষ ইচ্ছা সে পূরণ করতে চেয়েছিল। এখন মধু খুব খুশি, সে ভিমাইয়ের সামনে ডান্স করছে, পুরো গ্রামকে সে নিমন্ত্রণ দেয় যে সে আজ রাতে পার্টি দিবে, খুব বড় উদযাপন করা হবে, প্রচুর মদ নিয়ে আসা হবে। যেই কথা সেই কাজ, রাতে বড় পার্টির আয়োজন করা হয়, সবাই অনেক খাওয়া দাওয়া করছে, অনেক মদ পান করছে। কিন্তু মদ যেখানে বানানো হচ্ছিল সেটা অনেক অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছিল। পরদিন সকালের কথা, গ্রামে হৈ হৈ রই রই পড়ে যায়, সবাই মধুর বাড়ির সামনে এসে জড়ো হয়। সবাই জানতে পারে যে গতকালকে মদ খেয়ে 4 জন মারা গেছে, মদের বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে, আরো কয়েকজন অসুস্থ। এই খবরটা অপূর্বার কাছে চলে যায়, সে চিন্তায় পড়ে যায়, কারণ যে 4টি জায়গা বাকি ছিল সেগুলো এখন পুরোপুরি ভরে যাবে। তাহলে যে 4 জনের নাম লটারিতে উঠেছিল তাদের কি হবে? ভিমাইয়া তো বেশ খুশিই ছিল, কারণ মধুর দাদুর দাফনও হবে না। এখন যে 4 জনের মৃত্যু হয়েছে সেই 4 জন 4টা জায়গা দখল করে রাখবে। তো অপূর্বাও পুরোপুরি চিন্তায় পড়ে যায় যে এখন কি হবে, এখন যদি কেউ মারা যায় তখন কি হবে। আর এছাড়া চিন্নার মায়ের ইচ্ছাটাও তো পূরণ হলো না।
এদিকে চিন্নার মা চিন্নাকে বলে যে আমার শেষ ইচ্ছাটা পূরণ হলো না রে বাবা। তখন সে বলে যে তুমি চিন্তা করো না, তোমার জন্য ব্যবস্থা আমি করবই। এইখানেই আমরা জানতে পারি যে আসলে শ্মশানে 4 জন না 5 জনের দাফন করার জায়গা ছিল, কিন্তু চিন্না তার মায়ের জন্য একটা জায়গা লুকিয়ে রেখেছিল যাতে কেউ জানতে না পারে। ওই দাফনের জায়গাতে চিন্না একটা পাথর লাগিয়ে রেখেছিল যেটাকে দেখতে একদম কবরের মতো, কিন্তু সেই জায়গাতে কোনো মৃতদেহ দাফন করা হয়নি। অপূর্বা এখন চিন্তায় পড়ে যায় যে 4 জনের দাফন তো হয়ে গেল, জায়গা তো পূরণ হয়ে গেছে, তার এখন জমির দরকার। যে জায়গাতে দাফন করা হতো তার পেছনে সামনে 2 সাইডে অন্যান্য গ্রামের জায়গা রয়েছে। তাই অপূর্বা চিন্নাকে নিয়ে অন্যান্য গ্রামে যেতে শুরু করে। সেই গ্রামগুলোর প্রধানের কাছে তারা জমি চায়, দাফন করার জায়গা চায়। একটা গ্রামের লোকেরা তাদের মানা করে দেয়, কারণ তাদের পোড়ানোর প্রথা ছিল, তাই তারা গ্রামের মধ্যে দাফন করতে দিবে না। অন্য এক গ্রামের লোকেরা দিতে রাজি হয়, কিন্তু তারা 1 একর জমির জন্য 1 লক্ষ টাকা চাচ্ছিল, যার কারণে অপূর্বা খুব হতাশ হয়ে যায়। কিন্তু অপূর্বার কাছে কোনো সমাধান ছিল না, তারা সে গ্রামেই ফেরত চলে আসে। অপূর্বা পদত্যাগ করতে চায়, কিন্তু তার মা তাকে বোঝায় যে এটা করলে তোর বংশের বদনাম হবে। পরদিন সে চিন্নার সাথে দেখা করতে যায় এবং দুজনে মিলে শ্মশান ঘুরতে যায়। তখন অপূর্বা সেই পাথরটি দেখে যেটা চিন্না তার মায়ের জন্য লিখেছিল। অপূর্বা বলে যে এই পাথরে কোনো কিছু লেখা নাই কেন, নাম লেখা নাই, কোনো ডেট লেখা নাই। তো চিন্না বলে হয়তো এটা 100 বছর পুরানো হবে, এই কারণেই উপরে কিছু লেখা ছিল সব মুছে গেছে। এখন এইটা শোনার পর অপূর্বার একটা মাথায় আইডিয়া আসে। সে গ্রামের লোকদের মিটিং ডাকে এবং গ্রামের লোকদের বলে যেগুলো অনেক পুরাতন কবর, 100 বছরেরও পুরাতন, যাদের কোনো নাম ঠিকানা নেই, কেউ জানেও না এটা কার কবর, সেই কবরগুলো নতুন করে খুঁড়তে হবে, সেখানে নতুন করে দাফন করতে হবে। এখন এইটা শুনে গ্রামের লোকেরা বিরোধিতা করে, কিন্তু কিছু লোক রাজিও হয়। গ্রামের পণ্ডিতদের বক্তব্য ছিল যদি তারা এমন করে তাহলে গ্রামে আবারও কোনো না কোনো সমস্যা হবে। কিন্তু অপূর্বা পণ্ডিতের কথা না শুনে তার লোকদের বলে যে তোমরা খুঁজে বের করো কাদের কবরগুলোর 100 বছর পুরাতন, কাদের কবরে নাম ঠিকানা নেই। এরপর তার লোকেরা কাজে লেগে পড়ে। অন্যদিকে রাতের বেলায় চিন্না তার মায়ের জন্য যেই কবরটি সংরক্ষিত রেখেছিল সেই পাথরে নাম লিখে চলে আসে। অনেক পুরাতন একটা নাম দেয়, কিন্তু 100 বছর পুরানো না, 60-70 বছর পুরাতন একটা নাম। কিন্তু কবরে একজন মাতাল তাকে দেখে ফেলে, আর তার মনে হয় সে কবরে একটা ভূত দেখছে। এই কারণে সে গ্রামের লোকেদের এসে বলতে থাকে যে কাল সে কবরস্থানে ভূত দেখেছে। এইটা শোনার পর পণ্ডিত বলে যে তোমরা দেখেছো, কবর খোঁড়ার কথা শুনতেই পূর্বপুরুষের আত্মারা বাইরে চলে আসতে শুরু করেছে। তোমরা এই কবর খোঁড়ো না, একজনের কবরে অন্যজনকে কবর দিও না। এই কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে যায়। এখন এটা শোনার পর গ্রামের লোকেরা ভয় পেতে শুরু করে, অপূর্বার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কারণ তাদের বক্তব্য ছিল যে 100 বছর পুরানো কবর সরাবে না, কারণ যদি তারা এমন করে তাহলে পূর্বপুরুষের আত্মা রেগে যাবে। এর কারণে তারা অপূর্বার এমন করতে দেয় না। অপূর্বা খুব রেগে গিয়েছিল। এছাড়াও অপূর্বা জানতে পারে যে চিন্না তার মায়ের জন্য একটা কবর রেখেছে। এইটা শুনে সে বেশ রেগে যায়, কারণ চিন্না এত বড় কথা তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এরপর আমরা দেখি যে গ্রামের সবাই তাদের নিজের পূর্বপুরুষের কবরগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তখন ভীমায়া জানতে পারে যে আসলে আগে তার বংশের লোকেরাই প্রধান ছিল, গ্রাম প্রধান ছিল, কিন্তু একবার তার বংশের লোকেরা প্রধান হতে পারেনি, কারণ যাকে প্রধান বানাতে চেয়েছিল সে অনেক ছোট ছিল। অনেক ছোট থাকার কারণে সে প্রধান হতে পারে নাই। এরপর থেকেই অপূর্বার পরিবারকে সাময়িক গ্রাম প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু অপূর্বার পরিবার পার্মানেন্ট গ্রাম প্রধান হয়ে যায়। এই কথা যেই ভীমায়া জানতে পারে সে পুরো গ্রামে তোড়জোড় শুরু করে দেয় যে তাকে প্রধান হতে হবে, অপূর্বাকে না। তাই সে গ্রামের লোকেদের একত্র করে এবং বলে অপূর্বা না, এই গ্রামের প্রধান সে। এখন অপূর্বাও এতে রাজি হয়ে যায়, কারণ সে এখান থেকে বের হতে চায়। এই ঝামেলা তার আর ভালো লাগছে না। এরপর লোকেদের মাঝেও জানাজানি হয়ে যায় যে চিন্না একটা কবর লুকিয়ে রেখেছিল। এই কারণে তারা চিন্নার উপর অনেক রেগে যায়। আর এখন যেহেতু ভীমাইয়া গ্রামের প্রধান, তাই সে চিন্নাকে সাজা শোনায়। সে চিন্নাকে তার মাকে নিয়ে গ্রাম থেকে চলে যেতে বলে। চিন্না প্রতারণা করে একটা কবরের জায়গা নিজের জন্য রেখে দিয়েছিল। এটা শোনার কারণে পুরো গ্রামের লোকেরা এসে চিন্নাকে মারধর করতে শুরু করে। গ্রামের সবাই তাকে বেধর মারা মারছে। চিন্নার এক বন্ধু তখন দৌড়ায় আসে, সেখানে সবার সামনে এসে সবাইকে ঠেকাতে শুরু করে। চিন্নার বন্ধু সবাইকে থামানোর পর সে বলে যে চিন্নার মা মারা গেছে। চিন্না, তোর মা নেই রে আর। চিন্না কান্না করতে করতে সেখানে দৌড়ে যায়। বাসায় দৌড়ে গিয়ে দেখে তার মা মাটিতে শুয়ে আছে।
ভীমাইয়া এখন গ্রামের প্রধান। সে নির্দেশ দিয়েছে যে একটা কবরের জায়গা আছে, সেটার জন্য এখন নিলাম হবে। যে সবচেয়ে বেশি দাম বলবে ওই জায়গাটা তারই হবে। এদিকে চিন্না তার মার পাশে বসে তার ছোটবেলার কথা মনে করছে। তার মা তাকে বলতো যে তার একটা সুন্দর জায়গায় যেন দাফন করিয়ে দেয়। এই কথাটা তার মনে পড়তে থাকে। চিন্না যখন ছোট ছিল তখন ভীমাইয়ার বাবা মারা গিয়েছিল। ভীমাইয়া গ্রাম থেকে অনেক দূরে গিয়েছিল একটা কাজে। বড় ছেলে যেন বাবার শেষ মুখটা দেখতে পায়, এজন্য চিন্নার মাই ভীমাইয়ার বাবার শরীরে লেপ লাগিয়ে দিয়েছিল। বিভিন্ন রকম আয়ুর্বেদিক লেপ লাগিয়ে 2 দিনের মতো সতেজ রেখেছিল সেই শরীরটা। 2 দিন পরে যখন ভীমাইয়া গ্রামে ফিরে তখন তার বাবার মুখটা দেখে এবং তারপরে তার বাবার দাফনের কার্য সম্পন্ন হয়। চিন্নাও ঠিক সেইভাবেই তার মার শরীরে প্রলেপ লাগাতে থাকে, যেন তার মার শরীর গলে না যায়, পচে না যায়। চিন্না নিজ হাতে তার মার শরীরে প্রলেপ লাগিয়ে একটা মাচার নিচে রেখে দেয়, যেন লাশটা ঠিক থাকে। এদিকে গ্রামের নিলামি শুরু হয়। দাফনের একটা জায়গার জন্য নিলাম শুরু হয়। যে সবচেয়ে বেশি টাকা বলবে সেই ওই জায়গাটা পাবে। নিলামি শুরু হয় প্রথমে 5,000 থেকে, পরে 10,000, 15,000। মধুবাবুও সেখানে নিলামে বিড করতে থাকে। একটা সময় 15,000, 20,000, 25,000, 30,000, 40,000 পর্যন্ত যখন টাকা ওঠে তখন মধুবাবু বিড করা ছেড়ে দেয়। এখন ভীমাইয়া তো খুশি হয়ে যায় যে সে এখন 50,000 টাকা দিয়ে ওই জায়গাটা নিয়ে নেবে। কিন্তু হঠাৎই গ্রামের এক বয়স্ক মহিলা বলে যে আমি 55,000 টাকা দেব। ভীমাইয়া বলে ঠিক আছে, আমি 60,000 টাকা দিতে রাজি আছি। এরপরে কেউ 61,000 বলে, গ্রামের অন্য একজন বলে 62,000। ভীমাইয়া বলে আমি 65 দিতে রাজি আছি। এরপরে কেউ বলে 66,000, কেউ বলে 67, কেউ বলে 70। গ্রামের সাধারণ মানুষ এত টাকা কই থেকে পাবে তার চিন্তায় আসে না, তার মাথায় ঢোকে না। এরপরে আস্তে আস্তে দাম বাড়তেই থাকে, দাম বাড়তেই থাকে। এরপরে 90,000 বলে, 90,000 একজন বলে, 91,000 বা 92,000, 93,000। শেষ পর্যন্ত ভীমাইয়া বলে আমি 1,00,000 টাকা দেব, 1,00,000 টাকা দেব, আমাকে এই জায়গাটা দিয়ে দিতে হবে। সবাই চুপচাপ বসে যায়। ভীমাইয়া তো অনেক খুশি, তার পরিকল্পনা মতে সবকিছু হয়েছে। সে একটা জায়গা নির্দিষ্ট করে ফেলেছে, মৃত্যুর পর তার জায়গা ফিক্সড। ভীমাইয়া 1,00,000 টাকা দিয়ে দেয়। আসলে এখানে আমরা জানতে পারি যে এই সব কিছু ঘটেছে অপূর্বার পরিকল্পনায়। অপূর্বাই মধু আর ভীমাইয়া বাদে গ্রামের বাকি সব লোকেদের মিটিংয়ে ডেকেছিল। সেই মিটিংয়ে চিন্না দাঁড়িয়ে বলে যে আমি যখন এই কবরের কাজ করতাম তখন মনে হতো যে কাজটা অনেক সহজ, কিন্তু যখন নিজের মার কাজ করতে চাইছি, নিজের মার জন্য একটা সুন্দর জায়গার খোঁজ করছি, নিজের মনের মধ্যে বোঝাটা আরো বড় হচ্ছে। আমি এই কাজটা অনেক দিন থেকে করছি। প্রত্যেকটা কবরের লেখা পড়ে আমি যেটা বুঝতে পেরেছি, যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে এই গ্রামে 4 জন মানুষ এসেছিল। 4 জন মানুষ আসার পরে প্রত্যেকে তাদের সংসার বড় করেছে। অর্থাৎ এই ভীমাইয়া, এই মধু আর এই চিন্না, আমরা সবাই একই পরিবারের, একই বংশের মানুষ। কিন্তু এই কথা এখন কেউ বিশ্বাসও করবে না, কিন্তু এটাই সত্যি। সবাই দাফনের জায়গা নিয়ে অনেক মারামারি কাটাকাটি করছে, নিলাম করছে, টাকা দিয়ে জায়গা কিনছে, কিন্তু কেউ সমাধান খুঁজছে না। কেউ ভাবছে না যে আজ 10 জন মারা গেলে, 15 জন মারা গেলে, 20 জন মারা গেলে কি হবে। তো সমাধান একটাই, সেটা হচ্ছে 1,00,000 টাকা দিয়ে আমাদের যেই দাফনের জায়গাটা, তার পাশের জায়গাটা আমাদের কিনতে হবে। তো 1,00,000 টাকা আমরা কোথায় পাবো? নিলাম হচ্ছে কালকে, সেই নিলামে তোমরা সবাই নিজেদের জায়গা থেকে দাম বাড়াবা। ভীমাইয়া যখন 1,00,000 টাকা বলবে তখন সবাই চুপ হয়ে থাকবা। ভীমাইয়ার সেই 1,00,000 টাকা দিয়ে আমরা পুরো গ্রামের জন্য জমি কিনবো, আর সেখানে দাফনের কার্য সম্পন্ন হবে। নতুন মানুষদের, তোমার, আমার, সবার পরিবারের আত্মীয়দের দাফনের কার্য সেখানে সম্পন্ন করা হবে। তখন সবাই বলে যে 1,00,000 টাকা এটা অনেক বেশি হয়ে যায় না? যে জমির দাম 25,000 টাকা, সেই জায়গার দাম 1,00,000 টাকা কেন নিচ্ছে তারা? তখন অপূর্বা বলে যে আমি গিয়েছিলাম সেই গ্রামে। সেই গ্রামের লোকেরা বলে যে আমাদের এখানে জনসংখ্যা অনেক কম, এখানে বাচ্চা হওয়াতে অনেক সমস্যা হয়। এই কারণে তারা একটা সুন্দর হাসপাতাল তৈরি করতে চায়। হাসপাতাল তৈরি করার জন্য তাদের টাকার প্রয়োজন আছে। আমাদের যেমন মৃত্যুর পর জায়গার দরকার, তাদের বেঁচে থাকার জন্য একটা হাসপাতালের দরকার। তো এই জন্যই তারা বেশি টাকা দিয়েছে, আর আমিও আপত্তি করিনি। ভীমাইয়া যখন 1,00,000 টাকা দেয় তখন অপূর্বা, চিন্না, গ্রামের সবাই মিলে ওই গ্রামের লোকেদের সেই টাকাটা হাতে তুলে দেয় আর ওই জায়গাটা তাদের করে নেয়। তো এবার চিন্না নিজের মায়ের লাশ কাঁধে নিয়ে ওই দাফনের জায়গা থেকেই সামনে এগিয়ে বেড়াটা খুলে তার মার জায়গা করে সেখানে তার মাকে শুইয়ে দেয়।
মাঠটা যেহেতু ফাঁকা, সেখানে কোনো গাছ ছিল না। তো চিন্না দাফনের পর একটা সুন্দর গাছ সেখানে লাগিয়ে দেয়, আর মাকে বলে, জানি তোমার ইচ্ছা পূরণ করতে পারলাম না, গাছের নিচে হলো না, কিন্তু একটা গাছ তোমার জন্য লাগিয়ে দিলাম। এটা যখন বড় হবে তোমাকে ছায়া দিবে, বাতাস দিবে, আলো থেকে রক্ষা করবে। ভালো থেকো মা। চিন্না সহ গ্রামের সবাই সেখানে দাঁড়িয়ে চিন্না মার জন্য প্রার্থনা করে। এভাবেই গ্রামের সমস্যার সমাধান হয়। গ্রামের সবাই এখন ভিমাইয়াকে না, বরং অপূর্বাকেই গ্রাম প্রধান হিসাবে মেনে নিয়েছে। তো এভাবেই মুভির গল্পটার সমাপ্তি হয়। জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।